কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর সভাপতি হিসেবে উপস্থিত আছেন দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই স্যার, এবং উপস্থিত আছেন এখানে দীঘিনালা 2 নং বোয়ালখালী ইউনিয়নের সুযোগ্য 3 নং ওয়ার্ডের মেম্বার, আর 1, 2, 3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার, আর স্থানীয় খারবাড়ি মহোদয় এবং প্রেস মিডিয়ার সকলকে তাদের উৎপাদিত ফসল দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখছে। কাদেরকে? কৃষকরা সবাইকে বাঁচিয়ে রাখছে। মানে কৃষকরা দেশের প্রাণ বলা যায়। কারণ আপনি যদি ফসল উৎপাদন করেন, যদি বিক্রি না করেন, তাহলে যারা চাকরি করে ব্যবসা করে তারা কি কিনে খেতে পারবে? এখন কিন্তু কাজ করার লোক পাওয়া যায় না, জমিনে কাজ করার লোক আসে না, বা ধান কাটার লোক পাওয়া যায় না। এখন সবকিছু হচ্ছে, আপনারা দেখবেন তো যে ইউটিউবে বিভিন্ন ইয়েতে চায়নাতে যে প্রযুক্তিগুলা, অর্থাৎ দূরত্ব, যে কোনো কিছু থেকে দূরত্ব কাজ করা, মানে দূরত্ব মানে যেখানে মানুষের সময় বেশি লাগবে সেখানে মেশিনের মাধ্যমে অল্প সময়ে দ্রুতভাবে কাজগুলো করা যায়, কৃষি কাজগুলো। এটাই মূলত উদ্দেশ্য, আপনাদেরকে মানে কৃষি অফিসের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রচার করতেছে সরকার। উদ্দেশ্য একটাই, যেন খাদ্য যেন স্বয়ংসম্পূর্ণ হয় বাংলাদেশে। এলাকার জনপ্রতিনিধি, আমাদের মেম্বার, কারবারি সহ আমাদের সামনে উপবিষ্ট এই কাটারং ব্লকের সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আপনাদের সকলকে সালাম, আদাব, নমস্কার। দেখেন, একটা নতুন প্রযুক্তি আপনাদের সামনে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়ে এসেছে। এই প্রযুক্তিটা এমন একটা প্রযুক্তি, যখন আমাদের কৃষি শ্রমিকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, আমরা কৃষি শ্রমিককে এখন আগের মতো ব্যাপক হারে পাই না। এটার প্রধানতম কারণ হচ্ছে দেশ আগায় যাইতেছে। আপনি কৃষক ছিলেন, আপনি চান না আপনার ছেলেটা কৃষক হোক। যেমন আমি আমার কথাই যদি বলি, আমার দাদা কৃষক ছিলেন, আমার বাবা ছিলেন না। আমরা তো এখন এখানে নাই, সরকারি চাকরি করে আমাদের ছেলে মেয়েরাও কখনো গ্রামে গিয়ে ওই জমি চাষ করবে না। তাহলে এই কাজগুলি কারা করবে? এই কাজগুলি করার জন্য আমাদের কিন্তু কৃষি শ্রমিকের একটা বিরাট একটা সমস্যা সামনে আরো আমাদের প্রকট আকার ধারণ করবে। কারণ আপনি জানেন যে দেশ যত আগাবে, কৃষি থেকে মানুষ দূরে চলে যাবে। কারণ কৃষিকাজ করে দালান কোঠা করা যায় না। কৃষিকাজ যারা করে তারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে দেশ জনগণের সেবায় তারা নিয়োজিত থাকে। নিজেরা কষ্ট করে ধান উৎপাদন করেন, ফসল উৎপাদন করেন, সবজি উৎপাদন করেন, কিন্তু এটাতে কিন্তু তাদের খরচ ওঠে না। আমাদের দেশের স্বাধীনতার মানে ছিল সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এবং আপনাদেরকে একটি বিষয় আমি জানাতে চাই, আগামীতে ধানের দাম আর কমবে না, কমতেই পারে না। কারণ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার এবং ধানের উৎপাদন বৃদ্ধির হার নেগেটিভ হয়ে গেছে। জনসংখ্যার বৃদ্ধির হার বেশি, উৎপাদন কম, তার মানে ঘাটতি সামনে আরো আসবে। এই জন্য আমরা উন্নত জাতের বীজ আপনাদেরকে ব্যবহার করতে বলি। এখানে 92 জাতের ধানের বীজ ব্যবহার করা হচ্ছে। সব কৃষক একই জাতের ধান একই সময়ে তারা কিন্তু রোপণ করতেছে এবং একই সময়ে তারা কাটবে। এতে করে কি হবে? কৃষকের উৎপাদন খরচ কমবে, ফলন বাড়বে, এবং এই ফলনের ক্ষেত্রে কৃষক লাভবান হবে। কৃষক যদি লাভবান হয়, আমাদের দেশ লাভবান হবে। কৃষকের উৎপাদন খরচ বাড়ার কারণেই ধানের দাম কমতেছে না, এটা চালের দাম কমবে না, চালের দাম বাড়তে থাকবে। এই খরচটা আমাদেরকে মিনিমাইজ করতে হবে। আমরা মাটিরাঙ্গায় গত মৌসুমে আমি নিজে গেছি, ওই যে ধান কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা হয়েছে। আমি ওই কৃষককে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কি লাভ হইলো? কয় স্যার লাভ হইলো মানে এই যে পরিমাণ এই যে আমার জমি কাইটা দিল স্যার, এই এক কানি জমি, এটা যদি আমি স্যার কৃষক দিয়ে বদলা দিয়ে কাটাইতাম, তাহলে স্যার আমার 5 থেকে 5,500 টাকা লাগতো। এরা আমার কাছে মাত্র 3,000 টাকা নিচ্ছে। দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইল। কেউ কারো আইলের উপর দিয়ে তার মেশিন যেতে দিবে না। এই জন্য কিন্তু আমরা আপনাদের সবাইকে একত্রিত করছি। অনেক জায়গায় হয় কি, অনেক কৃষক আগ্রহী থাকে যে স্যার আমি মেশিন দিয়ে ধান কাটবো, কিন্তু এখন আপনার জমিটা হচ্ছে সামনে আর ওই জমিটা হলো মাঝখানে। এখন আপনি কি যেতে দিবেন এই জমি দিয়ে? তাহলে কোনোদিন যেতে দিবেন না। এই জন্যই আপনাদের মধ্যে একটা সম্পর্ক রাখতে হবে, যে নিজেরা এক হবেন, এক হয়ে এই কাজগুলি আপনারা করবেন। এতে আপনাদের সম্প্রীতি বাড়বে। আমরা বিদেশে চ্যানেলের মাধ্যমে দেখি, ইউটিউবে দেখি
যে ওইখানে কোনো আইল নাই। মাঠের পর মাঠ ধান, মাঠের পর মাঠ গম, হ্যাঁ সরিষা, তারপরে আপনার এই যে আমাদের কি বলে সয়াবিন তারা চাষ করতেছে। কোনো মানে এই মেশিন চলতেছে এখানে। তা আমাদের দেশে হয় কি এখনো আইলটা আমরা রিমুভ করতে পারি নাই। সবারই আইল থাকবে, এটারও রিমুভ করার ব্যবস্থা আছে। আপনার এই মাঠে কতটুকু জমি আছে আপনি জানেন না? ধরেন আপনার 1 কানি আছে, আরেকজনের 2 কানি আছে, আরেকজনের 3 কানি আছে। এই টোটাল মাঠের ধান যখন চাষ করা হয়ে যাবে, কাটার সময় আসবে, তখন কৃষি অফিসার এইখানে যত উৎপাদন হবে এটাকে কানি দিয়ে ভাগ দিবে। কানি দিয়ে ভাগ দিলে ধরেন আপনার 1 কানিতে হয়তো এখানে উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মান্যবর উপপরিচালক জনাব বাসিরুল আলম স্যার, উপস্থিত আছেন বলখালী চেয়ারম্যান মহোদয়ের প্রতিনিধি আমাদের মেম্বার মহোদয়, উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি, উপস্থিত আছেন আমাদের দিঘিনালা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, কারবারি বৃন্দ এবং সুধীবৃন্দ এবং আজকের যারা আমাদের প্রিয় কৃষক ভাই বোনেরা, সবাইকে আবারও রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটা কথা বলবো যে সমলয়টা কি, একবারে বীজতলা থেকে শুরু করে কাটা পর্যন্ত পুরোটা একই জাতের ধান হবে, মেশিন দিয়ে কাজ কারবার হবে এবং একই সময় রোপণও করা হবে একই সময়। এটা হচ্ছে সমলয়। সমলয় কেন এত সরকার গুরুত্ব দিচ্ছে এটা একটু বলা প্রয়োজন। সমলয় হচ্ছে আগামী দিনের কৃষি। কৃষিতে যদি যন্ত্রের ব্যবহার না করা যায় কৃষি লাভবান হবে না। যে মেশিনটা আপনারা দেখছেন, এই মেশিনটা কি করবে, একই গভীরতায় চারাগুলা সে রোপণ করে যাবে। এই জন্য মাটিতে 2-3 ইঞ্চি পানি থাকতে হবে এবং খুব বেশি গভীর চাষাবাদের দরকার নেই, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা যে সারাভাগকে বললো যে আমরা কি কি সহায়তা দিচ্ছি, এখানে কৃষকের যদি সেচ এবং চাষ ছাড়া বাকি সবকিছুই আমরা এখানে বিনামূল্যে সরবরাহ করব। যেমন আমরা ইতিমধ্যে বীজ বিনামূল্যে সরবরাহ করেছি, আমরা সার দিয়েছি বিনামূল্যে, কীটনাশক দিব এবং আন্তঃপরিচর্যার কিছু খরচ দিব। তো আর যে বীজটা যেটা দিচ্ছি সেটা আমি মনে করি অত্যন্ত ভালো একটা বীজ দেওয়া হয়েছে, ধান 92। আপনারা জানেন যে বাংলাদেশের 2টা ধান এখন সবচেয়ে ভালো ফলন হচ্ছে বড় মৌসুমে, এর মধ্যে 92 একটা। এটা কিন্তু শতাংশে 1 মনের বেশি এটার ফলন হয় এবং বিঘায় 33 মনের, গড়ে 33 মনের মতো ফলন হয়। তো আমি একটা কথাই বলবো যে কৃষিতে এই যে আমনের বাম্পার ফলন হওয়ার পরও আমি স্যারকে বলবো যে কিন্তু কৃষি কিন্তু ন্যায্য মূল্য এখনো পাচ্ছে না। তো কৃষিতে এখন খরচ কমাইতে হবে। এই সময় হচ্ছে এমন একটা চাষাবাদ যেখানে 1 নম্বর সময়, 2 নম্বর শ্রম, ঠিক আছে, 3 নম্বর খরচ। এই 3টা যদি আমাদের কমাইতে যাই তাহলে কৃষিতে আমাদের সফলতা আসবে, না হলে কিন্তু আসবে না। তো আমি আশাবাদী যে আজকে আপনারা যারা এই প্রযুক্তি বা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আপনারা এগিয়ে গেলেন, আপনারা কিন্তু পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে যন্ত্রের ব্যবহার করে আপনারা কৃষিকে এগিয়ে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আজকের এই সমন্বয় কর্মসূচির যে